স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। স্থানীয় সরকারে চেয়ারম্যান মেয়র নির্বাচনে জনগণের সরাসরি ভোট না রাখার সুপারিশে সমালোচনা করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনীতি বিশ্লেষকরা। সংস্কার কমিশনের সুপারিশ চেয়ারম্যান মেয়র নির্বাচিত হবেন ইউপি সদস্য বা কাউন্সিলরদের ভোটে। এমন হলে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বাড়বে বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের সিদ্ধান্ত হলে প্রশ্নবিদ্ধ হবে জবাবদিহি। স্থানীয় সরকার কাঠামোয় গ্রামাঞ্চল কিংবা শহরে সরকারের নানা কার্যক্রম পরিচালনা করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন। নাগরিকদের নানা সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানগুলো বহু বছর ধরেই স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে জর্জরিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর নানা সংস্কার কমিশনের সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতেও গঠন করা হয় কমিশন, যে কমিশন গত রোববার অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিশনের নানা প্রস্তাবের মধ্যে সবচেয়ে আলোচিত জনগণের সরাসরি ভোটে নির্বাচন পদ্ধতি বাদ দিয়ে নির্বাচিত সদস্যদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করার প্রস্তাব, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যার ব্যাখ্যা দিলেন এই কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। এখনকার সিস্টেমে যে কোনো ব্যক্তি যদি চেয়ারম্যান নির্বাচনে প্রত্যাশী হয় তাকে আগে মেম্বার হওয়া লাগবে। তাহলে 6 জন বা 7 জন 10 জন লোক যদি চেয়ারম্যান হতে চায়, সেই 6 জন 7 জন 10 জন তাদেরকে আগে মেম্বারে কন্টেস্ট করতে হবে। তা আমাদের প্রত্যাশা এই লেভেলের লোক যখন মেম্বার ইলেকশন করবে তাদের পরাজিত হওয়ার সম্ভাবনা কম, তারা মোটামুটি মেম্বার হয়ে যাবেন। এইবার ওখানে তারা পরিষদের ভিতরে কন্টেস্ট করবেন। আইয়ুব খান আমলে ব্যবস্থাপনা ছিল, এটা খারাপ কী হয়েছে? আইয়ুব খান আমলে করছে বলে এটা খারাপ হয়ে যায়নি, তো পুরো ভারতে তো তাই আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলমের মতে এই পদ্ধতিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন যে পদ্ধতিতে আছে সরাসরিভাবে নির্বাচিত হয় মেয়ররা, চেয়ারম্যানরা এবং কাউন্সিলররা, মেম্বাররা, এইভাবেই থাকা উচিত। এর যৌক্তিকতা হলো এর যদি আমরা পরোক্ষ নির্বাচন হয় তাহলে ব্যাপক দুর্নীতি হবে, এখানে কেনাবেচা হবে এবং অস্থিরতার সৃষ্টি হবে, অস্থিতিশীল হবে। বিশ্লেষকরা বলছেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকবে না। যারা আপনার সহযাত্রী তাদের অধিকাংশই যদি সেই মেয়রের লোক হয়, তখন তো আপনি সদিচ্ছা থাকলেও আপনার ইচ্ছাটা কাজে লাগবে না। শুধু আমি মনে করি যে এটার মধ্যে কোনো মেরিট নাই এই প্রস্তাবের মধ্যে। তাদের মধ্যে যে তাদের দায়িত্বের জন্য জবাবদিহিতা করা, এই জায়গাটা শক্তিশালী করতে পারলে আর কোনো সমস্যা নাই। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত বিভিন্ন জনের। আমরা যে জনমত জরিপ করেছি, জনমতের একটা বিরাট সংখ্যক, ওভারওয়েলমিং মেজরিটি, অর্থাৎ অধিকাংশ জনগণই কিন্তু স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছে। তো আমরা তাই প্রস্তাব করেছি। তো এখন এটাও নির্ধারিত হবে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে। বিভিন্ন কমিশন থেকে প্রাপ্ত সুপারিশগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। তাদের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের মে মাসের দ্বিতীয় দফা সংলাপেই চূড়ান্ত হতে পারে বিষয়গুলো। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, কাজ করবে কৃষি এবং কৃষকদের উন্নয়নে। রাষ্ট্র ক্ষমতা মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে বিএনপি। জুলুম করে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ না নিয়ে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বলেন, জনগণের আস্থা ধরে রাখতে দায়িত্বশীলতা বজায় রাখতে হবে বলে সব পর্যায়ের নেতাকর্মীদের উল্লেখ করেন তিনি। আগামী নির্বাচনে জয়ী হতে এখন থেকেই জনসম্পৃক্ততা এবং জনসমর্থন আদায়ে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আগামী জাতীয় নির্বাচন স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, রাজপথে মিটিং মিছিল সংগ্রাম করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আসুন আজকে থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা প্রতিটি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রতিটি কর্মী আমরা ৩১ দফার পক্ষে, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়।
সম্প্রতি বান্দরবানের মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের একটি ভিডিও নিয়ে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। বান্দরবানের রেমাক্রিতে বৈশাখী উৎসবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের একটি ভিডিওর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আরাকান আর্মির অনেক দিন ধরেই এই অঞ্চলে আছে। মিয়ানমার সীমান্ত তাদের দখলে। অনেকে এপারে বিয়ে করেছে, তাই এটা অস্বীকার করার কিছু নেই। তাদের কারণে প্রতিবেশী দেশটির সাথে বাণিজ্য ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেছেন উপদেষ্টা। এছাড়া গণমাধ্যমের প্রতি প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণমাধ্যমে মিথ্যা বা ভুল সংবাদ প্রচার হলে পাশের দেশের সাংবাদিকরা এর সুযোগ নেন। আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাবত। এদের কিন্তু আছে, যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে, জিনিসটা কিন্তু আপনি তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায়, বাট সবটাতে সত্যি এটা তো না, আবার সবটাতে মিথ্যা তাও না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে হয়রানি করতেই আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন আইনজীবী। 2023 সালের 30 মে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুদক। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। গত বছরের 12 জুন ওই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিদের নামে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4। এর বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 জন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 আগস্ট দুদক বিচারিক আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেয়। আসামি পক্ষকে কোনো নোটিশ না দিয়ে দুদকের মামলা প্রত্যাহার আইনসম্মত কিনা এ বিষয়ে পাল্টা আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবী। বুধবার আপিল বিভাগ মামলাটি বাতিল করে দেয়। বিগত আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য দুদককে ব্যবহার করেছে জানান খোদ কমিশনের আইনজীবী। এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটা এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। আর দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটেছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। তাই আমরা এই মামলায়, এই কোর্টের মামলায় আমরা সন্তুষ্ট। সম্পূর্ণ সন্দেহ এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন তার সত্যের বিজয় হলো। একটা মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে, আর মাত্র একটি মামলা নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়া 70 বাংলাদেশিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের পাসপোর্ট সহ বিস্তারিত নাম ঠিকানা সংগ্রহ করে আয়কর ফাইল তলব করেছে সংস্থাটি। দুদকের কাছে তথ্য রয়েছে এসব বাংলাদেশি গোপনে দুবাইয়ে অর্থ পাচার করেছে, আর পাচারের অর্থ বিনিয়োগ করেছেন আবাসন সহ বিভিন্ন খাতে। বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে গোপনে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আবাসন খাতে বিনিয়োগ সহ বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেয় দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের প্রতিবেদন বলছে, গোপনে 459 বাংলাদেশি দুবাইয়ে মোট 972টি আবাসন সম্পদের মালিক হয়েছেন। এজন্য তারা ব্যয় করেছেন $315 মিলিয়ন। এসব সম্পদের মধ্যে 64টি দুবাইয়ে অভিজাত এলাকা, দুবাই মেরিনা ও 19টি পাম জুমেরাইতে, যেখানে অন্তত 100টি ভিলা ও কমপক্ষে 5টি ভবনের মালিক বাংলাদেশি। 4 থেকে 5 জন বাংলাদেশি প্রায় $44 মিলিয়ন সম্পত্তির মালিক, যদিও প্রতিবেদনে কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এসব সম্পদের মালিক কারা তার অনুসন্ধানে নামে দুদক।
সবশেষ দুবাইয়ে বিনিয়োগকারীদের মধ্যে ৭০ জনকে চিহ্নিত করেছে সংস্থাটি, যাদের নাম ঠিকানা এবং পাসপোর্ট নম্বর সংগ্রহ করেছে দুদক। তালিকায় রয়েছেন আহসানুল করিম, আঞ্জুমানারা শহীদ, হেফজুল বারী, মোহাম্মদ ইকবাল, হুমায়রা সেলিম, জুরানচন্দ্র ভৌমিক সহ ৭০ জন। এদের মধ্যে গার্মেন্টস ব্যবসায়ী, আমদানি রপ্তানিতে জড়িত ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন, যাদের আয়কর ফাইল তলব করে জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা যে চিঠি পাঠিয়েছেন সেটা সঠিক যে তারা এই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের জন্য এনবিআর এর কাছে তথ্য চেয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আইনানুগ যে সকল প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন সবটুকুই অনুসন্ধান দল এবং তদন্ত দল করবেন। দুদকের কাছে তথ্য রয়েছে, দুবাইয়ে বিনিয়োগ করা ৭০ বাংলাদেশি দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে সম্পদ গড়েছেন। সেখানে আরও যাদের বিনিয়োগ রয়েছে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে সংস্থাটি। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গাইবান্ধা থেকে গ্রেপ্তার হয়েছে। এছাড়া এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মেয়াজির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। এদিন বিকেলে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। 21 এপ্রিল এই মামলায় 3 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করে একই আদালত। এর আগে এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে বনানী থানায় হত্যা মামলা করা হয়। দোসরা মের পরিবর্তে আজই খুলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। আর একদিন এগিয়ে একাডেমিক কার্যক্রম চালু হবে 4 মে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। দুপুরে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া। যদিও এর আগে 15 এপ্রিল তালা ভেঙে হলে প্রবেশ করে কিছু শিক্ষার্থী। এদিকে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করেছেন আন্দোলনকারীরা। সকালে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। অনশন ভেঙে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। বলেন, তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে, সেই অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন। তবে শিক্ষা উপদেষ্টার কথায় আশ্বস্ত হতে পারেনি আন্দোলনকারীরা। উপদেষ্টা চলে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এদিকে কোনো চাপে উপাচার্যকে সরানো হলে মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। 5ই আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আরও বলেন, ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার সহ 12 জন সংসদের বিশেষ কক্ষে অবস্থান করতে বাধ্য হন। রাত 2:30টার দিকে সেনাবাহিনী সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এরই মধ্যে পলকের 86 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তিনি জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ আদালতের কাছে দাবি করেছেন তাকে রিমান্ডের সময় শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। জুনায়েদ আহমেদ পলক এবং তুরিন আফরোজের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পলক ও তুরিন আফরোজ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, 5ই আগস্ট রাজধানীর বাড্ডায় রংমিস্ত্রি আব্দুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে জুনায়েদ আহমেদ পলককে এই মামলায় 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।